পেটের গ্যাস বুকে উঠে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে, পেটের গ্যাস মাথায় উঠে গিয়ে স্ট্রোক হয়ে যাবে। হচ্ছে অ্যান্টিবায়োটিক, পেন কিলার, স্লিপিং পিলস, স্টেরয়েড, গ্যাসের ওষুধ, এমনকি যখন তখন ভিটামিনের ওষুধও আমরা কিনে খাই। প্রয়োজনে দিতে হবে, কিন্তু সেটাকে প্রয়োজন ছাড়া আমি নিজের ইচ্ছা মতো কারো পরামর্শ না নিয়ে তার সাইড এফেক্ট কী আছে, এফেক্ট কী আছে না জেনে, সেটা কতদিন খাওয়া যাবে খাওয়া যাবে না ইত্যাদি না জেনে বুঝে যদি আমি সেটাকে কন্টিনিউ করি, সেটা তো তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, এসোমেপ্রাজোল এইগুলো গ্যাসের ওষুধ নয়, এগুলো অ্যাসিডিটি কমানোর ওষুধ। পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ, যেটা অ্যাসিড নিঃসরণ ক্ষরণ কমায়। যখন তখন অ্যান্টিবায়োটিক কিনে খাই। তাহলে এই অ্যান্টিবায়োটিক তো রোগ সারাতে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক করতে কাজে লাগে। তাহলে এমন কি কোনো দিন আসতে পারে যেদিনকে ওই ওষুধগুলো আমার শরীরে আর কাজ করছে না? খুব ছোটবেলায় আমি একটি সিনেমা দেখেছিলাম। সিনেমাটার একটা ছোট্ট দৃশ্যের কথা বলবো। সিনেমাটিতে ছিল সালমান খান এবং রেবতী বলে একজন অ্যাক্ট্রেস। সিনেমাটার নাম লাভ। তাতে যিনি নায়িকা ছিলেন তিনি কথায় কথায় ওষুধ খেতেন, কখনো হজমের জন্য, কখনো স্কিন ভালো রাখার জন্য ভিটামিন, চুল ভালো রাখার জন্য একটা ট্যাবলেট, বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যাবলেট বা ওষুধ তিনি খেতেন। সিনেমাটার শেষ দৃশ্যে যখন রেবতী মানে অ্যাক্ট্রেস যিনি নায়িকা, তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি হাসপাতালে ভর্তি হন, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা নানা রকমভাবে তাকে বাঁচানোর চেষ্টা করেন। শেষেমেশে দেখেন তার শরীরে কোনো ওষুধই কিন্তু আর কাজ করছে না। অনেক ছোটবেলায় দেখেছিলাম সিনেমাটা। এই সিনেমাটার গল্পটা বললাম এ কারণে, কারণ আমরা যারা বাঙালিরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ওষুধ খাই। কখনো আমাদের প্রয়োজনে, কখনো অপ্রয়োজনে। কিছু ওষুধ যেমন আমরা কমনলি খাই সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, স্লিপিং পিলস, স্টেরয়েড, গ্যাসের ওষুধ, এমনকি যখন তখন ভিটামিনের ওষুধও আমরা কিনে খাই। তো এই যে এত রকম ওষুধ আমরা কিনে খাই, এর কি কোনো সাইড এফেক্ট নেই? ভবিষ্যতে কি আমাদের কোনো সমস্যা হতে পারে না? আসুন আজকে এই বিষয়ে আলোচনা করি, এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। খুব ছোটবেলায় দেখেছিলাম সিনেমাটা, কিন্তু ওই লাস্টের লাইনটা আমার এখনো মনে আছে যে যিনি অ্যাক্ট্রেস তিনি এত ওষুধ খেয়েছেন যে এখন আর তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না। আচ্ছা, এটা কি হতে পারে? আমরা তো যখন তখন অ্যান্টিবায়োটিক কিনে খাই। তাহলে এই অ্যান্টিবায়োটিক তো রোগ সারাতে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক করতে কাজে লাগে। তাহলে এমন কি কোনো দিন আসতে পারে যেদিনকে ওই ওষুধগুলো আমার শরীরে আর কাজ করছে না? এরকম তো দিন অলরেডি এসে গেছেই। এরকম আচ্ছা। অনেক ব্যাকটেরিয়া আছে হুম। যারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, মানে আচ্ছা। অনেকগুলো অ্যান্টিবায়োটিকে তাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে এত যথেচ্ছ ব্যবহার হয়েছে হুম। এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজেস হয়েছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাটার মানে হচ্ছে যেরকমভাবে ওষুধটা খাবার দরকার ছিল, যতদিন ধরে খাওয়ার দরকার ছিল সেইভাবে সেই গাইডলাইন ফলো করা হয়নি। আপনি দেখবেন হুম। একজন ডাক্তার যখন একটা অ্যান্টিবায়োটিক লেখেন, হুম। তিনি লেখেন যে এই অ্যান্টিবায়োটিকটা দিনে ২ বার খাবার পরে বা খাবার আগে বা ১ বার খাবার আগে পরিষ্কার লেখা থাকে হুম, হুম। যে এতদিন খেতে হবে। ৫ দিন ৭ দিন। এবার হুম। হ্যাঁ, ৫ দিন ৭ দিন সেরকম হুম। থাকে, কারো ক্ষেত্রে ১০ দিন হুম। থাকে। পেশেন্টরা যখন ওষুধ খাওয়ার পরে কিছুটা শারীরিকভাবে সুস্থ হুম, হুম, অনুভব করেন, হুম, একটু হুম, ভালো হয়ে যান, হুম। তখন তারা ভাবেন যে আর ওষুধটা খাবার প্রয়োজন নেই, দরকার তারা নেই। বন্ধ করে দেন। কিংবা বাড়ির গুরুজনরা বলে, "ওরে বাবা! এত পাওয়ারের ওষুধ, এত পাওয়ারের দরকার নেই।" অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, মানে হুম, ওই সংখ্যাটা হুম, যদি ১,০০০, ১,০০০, ৫০০। ৫০০ এগুলোর হুম, ওপর হুম, নির্ভর করে যে কত পাওয়ারের। হুম, হুম, মানে কোনো পাওয়ারটা যদি ২০০ হয় হুম, তাহলে সেটা কম, কোনোটা যদি ৫০০ হয় বেশি, হুম, ১০০০টা হলে আরো বেশি। হুম, ব্যাপারটা তা হুম, নয়। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ডোজেসের একটা নির্দিষ্ট মিলিগ্রাম আছে। সেই ঠিক। মিলিগ্রাম অনুযায়ী ওষুধ হুম, তৈরি হুম, করা হয়। যে এতটা মিলিগ্রাম তাকে খেতেই হবে তবে সেই ওষুধটা কাজ করবে। এরকম নয় যে ৫ মিলিগ্রামের ওষুধ, কোনো একটা ওষুধ ৫ মিলিগ্রাম আর কোনো একটা ওষুধ ৫০০ মিলিগ্রাম, মানে এই ৫ মিলিগ্রামের ওষুধের তুলনায় এই ৫০০ মিলিগ্রামের ওষুধটা ১০০ গুণ পাওয়ারফুল হলো। এক্সাম্পল হুম, দিই, হুম, হুম, ব্লাড প্রেশারের অ্যামলোডিপিন হুম, আমরা জানি। অ্যামলোডিপিন তো ৫ মিলিগ্রামের ৫ হয়। মিলিগ্রাম, হ্যাঁ। আর প্যারাসিটামল হয় ৫০০ মিলিগ্রাম, ৫০০ হুম, ৬৫০, হুম, ১০০০ বিভিন্ন পাওয়ারের হুম, পাওয়া যায়। তার মানে কি ৫ মিলিগ্রামের তুলনায় এই ৫০০ মিলিগ্রামের প্যারাসিটামলটা ১০০ গুণ, সেটা আলাদা ওষুধ তো। একদমই তাই। সেটা তো পুরো কমপ্লিটলি ডিফারেন্ট একটা হুম, মেডিসিন। ঠিক। সুতরাং এই ড্রাগটারও ওরকম করে হিসেব করা যায় না। বাড়িতে কারো একটা
জ্বর হলো, তার থেকে আরো কারো একজনের জ্বর হলো, আগের প্রেসক্রিপশন খোঁজা হলো, আগে ডাক্তারবাবু জ্বরে কি ওষুধ দিয়েছেন, আগে হয়তো ডাক্তারবাবু টাইফয়েডে কোনো একটা ওষুধ দিয়েছিলেন, এবার সর্দি কাশিতে সেই জ্বর হয়েছে ভাইরাল ইনফেকশনে, যারা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। কিন্তু আমরা সেই প্রেসক্রিপশন খুঁজে বার করলাম, বার করে বললাম এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে, 10টা কিনে আয়, তুই 5টা খা, আমি 5টা খাই। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ঠিক ইউজেস হলো, ঠিক সাব অপটিমাল ডোজেস হলো। আবার ডাক্তারবাবু বলেছেন 2টো করে খেতে সারাদিনে 5 দিন। মনে হলো এত পাওয়ারের ওষুধ 2টো করে খাবো, 500, একটা করে খাই। নিয়ে সেটা একটা করে 5 দিন খেলাম, ওষুধ কাজ হলো না। উল্টে ব্যাকটেরিয়া যেটা ছিল বডিতে সেটা মজা পেয়ে গেল, ভাবলো এই তো সাব অপটিমাল ডোজে এসেছে, সে ব্যাকটেরিয়া তো মরবে না, না, তার কিছু জেনেটিক চেঞ্জ হয়ে গেল, চেঞ্জেস হবে। তার সেল ওয়ালের কিছু চেঞ্জ করে ফেলে কেউ কেউ। ফলে এরকম ব্যাকটেরিয়ার ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেল। এই ব্যাকটেরিয়ার কারো শরীরে যখন ঢুকছে তখন সাধারণভাবে ঢুকছে, এবং যে নর্মাল অ্যান্টিবায়োটিকটা কাজ করার কথা ছিল সেটার কাজ করছে না, তখন তাকে হায়ার অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। এরকম হায়ার অ্যান্টিবায়োটিক ধাপে ধাপে যেতে যেতে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলিকে সুপার বাগ বলে। এই সুপার বাগগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মানে তারা অনেকগুলো ওষুধে রেজিস্ট্যান্স হয়ে গেছে। যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই, যে কার্বাপেনেম রেজিস্ট্যান্ট অ্যাসিনোটোব্যাক্টার বোমানি বলে একটা ব্যাকটেরিয়া, এটা খুব নটোরিয়াস ব্যাকটেরিয়া, সে সবচেয়ে হাইয়েস্ট অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে। আচ্ছা, ফলে আর চিকিৎসা নেই, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্টে অনেক পেশেন্ট মারা যায় প্রত্যেক বছর হাসপাতালে, আমি তার চিকিৎসা দেখছিলাম হয় না। প্রায় প্রচুর। ভারতবর্ষে প্রায় 10 লক্ষ মানুষ এভাবেই মারা যাচ্ছেন। মানুষ একদম বুঝতে পারছেন না। না, এবং প্রচুর মানুষ মারা ভবিষ্যতে যাচ্ছে, হয়তো এই সংখ্যাটা আরো দিনকে দিন বাড়বে। বেড়ে যাবে। হুম। এবং সর্দি কাশি হলো, ভাইরাল ইনফেকশন হলো, সেখানে অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেল, এখন কোনো রোল নেই অ্যান্টিবায়োটিকের, আচ্ছা, ওই প্যারাসিটামল। যেহেতু ওটা হ্যাঁ, ভাইরাল ইনফেকশন সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল না নেই। অ্যান্টিবায়োটিক তো মানে ব্যাকটেরিয়াতে কাজ করে। অ্যান্টিবায়োটিক আপনি খেলেও 5 দিনে সারবেন, না খেলেও 5 না দিনে জেনে সারবেন। না খেলে বরং তাড়াতাড়ি সেরে না যাবে, শরীর খেলে বরং দুর্বল হবে তাড়াতাড়ি না। সারবেন, এবং শুধু তাই নয়, আপনার যে রেজিস্ট্যান্সটা হওয়ার আ মানে কথা ছিল আর কি, হ্যাঁ, কথা ছিল সেটা সেটা হবে না, হবে না। হবে না। না, আচ্ছা, এটা তো গেল অ্যান্টিবায়োটিকের খারাপ এফেক্ট আমরা বুঝলাম। আরো একটা খুব কমন বাঙালিদের মধ্যে, বাঙালি কেন ভারতীয়দের মধ্যে, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ। সকাল বিকেল গ্যাসের ওষুধ না হলে তার ঘুম হয় না, তার হজম হয় না। এরকম বহু মানুষ দেখেছি। তো এই যে গ্যাসের ওষুধ যে আমরা দিনের পর দিন খাচ্ছি, এর কি সাইড এফেক্ট আছে? বাঙালিরা বিশেষ করে বেশিরভাগ ভারতীয়রা, হুম। তাদের বাঙালিদের কথা বেশি হুম, করে হুম। বলবো কারণ বাঙালিরা গ্যাসের ওষুধ খেতে ভীষণ ভালোবাসে। তারা গ্যা- বাঙালিরা মানে হয়তো বাঙালিরা শুনলে হয়তো রাগ করবেন। মানে বেশিরভাগ বাঙালি হচ্ছে আধা ডাক্তার। মানে ডাক্তারিটা পড়েননি শুধু, মোটামুটি ওষুধের সব নাম-ধাম জানেন আরকি। এই কিছুদিন আগে আমি একটা রিক্সা করে যাচ্ছিলাম হ্যাঁ, আমার ছেলেকে আনতে, হ্যাঁ, তো সেই রিক্সাওয়ালা ফোনে কাকে একটা উপদেশ দিচ্ছে, কি একটা তার প্রবলেম হয়েছে, তাকে বলছে যে তুই এই কিছু একটা জড়িবুটি কি একটা হ্যাঁ, বলে সেটা খেতে বলছে আর কি, মানে হ্যাঁ। ওর খেয়ে সেরেছিল, মানে আচ্ছা, আচ্ছা। প্রত্যেকেই কিছু না কিছু কাউকে হুম, হুম, সাজেশন হুম, হুম, দেয়। হুম। গ্যাসের ওষুধ বলতে বাঙালিরা যেটা বোঝেন, প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, হুম, এসোমেপ্রাজোল, এইগুলো গ্যাসের ওষুধ না, এগুলো অ্যাসিডিটি কমানোর ওষুধ। হুম, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ, হুম। যেটা অ্যাসিড নিঃসরণ ক্ষরণ কমায়, কমায়, প্রশমিত করে। প্রশমিত করে। হুম, গ্যাস একটা অন্য জিনিস, হুম, গ্যাস মানে গ্যাস ফর্মেশন হয়েছে, হুম, ব্লোটিং হয়েছে পেটে। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখি যে স্টুল ক্লিয়ারেন্স হচ্ছে না, মানে পটি ঠিকঠাক বেরোচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে বলে সে পেটের মধ্যে সেই জমাকৃত পটি থেকে গ্যাস হচ্ছে। আচ্ছা, সেটাও হয়। হ্যাঁ, আচ্ছা, সেই জমাকৃত পটি থেকে গ্যাস হচ্ছে, এবং সেই গ্যাস হওয়ার জন্য তার পেটের মধ্যে ব্লোটিং হচ্ছে, পেট ফুলে যাচ্ছে। এবং তিনি গ্যাসের ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, তিনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, তার জন্য তিনি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন। এবং সেই গ্যাসের ওষুধ তিনি খাচ্ছেন, শুধু তাই না, এই গ্যাসের ওষুধ দিনের পর দিন খাচ্ছেন, মুড়ি মুড়কির মতো হুম, খাচ্ছেন, প্রত্যেক দিন খাচ্ছেন। তার মনে একটা বদ্ধমূল ধারণা আছে, পেটের গ্যাস বুকে উঠে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে, পেটের গ্যাস মাথায় উঠে গিয়ে স্ট্রোক হয়ে যাবে, তার মনের মধ্যে বোঝানো আছে। এবং অনেক লোক, এটা খুব শিক্ষিত লোক, যারা শরীরের গঠন সম্বন্ধে জানেন, তারাও, তাদের মনেও এই ধারণা ঠিকই, আছে ঠিকই। যে পেটের গ্যাস মাথায় উঠতে পারে না, তারা জানেন না। পেটের গ্যাস ঢেকুরের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যেতে হুম, পারে, বুকে হার্টে গিয়ে হার্ট অ্যাটাক করবে না, কিন্তু সেটা তারা জানেন,
কিন্তু তারা নিজের ক্ষেত্রে সেটা মানবেন না বা বুঝবেন না। তাও তো ভালো। অনেকে বলেন যে কাঁধে ব্যথা, মাথায় ব্যথা হতে পারে। অনেকে এটাও ভাবেন যে হাঁটু ব্যথার কারণ হচ্ছে গ্যাস। হ্যাঁ, হাঁটু মানে ব্যথার কারণও গ্যাস। গ্যাস অনেকে ভাবে তো যে এমন একটা পদার্থ যে উপরে উঠতে পারে এটা মানা যায় মানা তাও। যায়। কিন্তু নিচে কি করে হাঁটু পর্যন্ত আসে মানে তাকে একদম। বোঝানো খুব মুশকিল। তাহলে এই গ্যাসের ওষুধের মানে কুপ্রভাব কি আছে? মোটামুটি আমি যদি খাই অনেক রকম কুপ্রভাব আছে। ১ম কথা হচ্ছে, আমরা যে খাবার-দাবার খাই তার মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো শরীরের মধ্যে খাবার-দাবারের মাধ্যমে ঢোকে, হুম, সেই খাবার-দাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাসগুলোকে মারে হচ্ছে এই অ্যাসিডিটি যে তৈরি হয়, যে হুম, অ্যাসিড সেগুলো। এবার আমি যখন অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছি, ওই অ্যাসিড থাকছে না, হুম, হাইড্রোক্লোরিক হুম, অ্যাসিড পেটের মধ্যে থাকছে না, তো এই ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো শরীরের মধ্যে ঢুকে পেটের অসুখ করবে, ইনফেকশন করবে। প্রাইমারি কাজ। ২ নম্বর, হজমের ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই অ্যাসিডগুলো খাবারকে ভাঙতে সাহায্য ঠিক। করে। স্বাভাবিক, হুম, যেকোনো অ্যাসিড তো খাবারের মধ্যে দিলে হুম, হুম, সেটা তো হুম, গলে যাবেই, ভেঙে হুম, যাবেই। সেটা হতে দেরি হয়। ৩ নম্বর, এই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো ব্যবহার করলে দীর্ঘদিন ধরে খেলে হাড়ের স্বাস্থ্য খারাপ হয়। আমাদের যে হাড় আছে, আমাদের বোন হেলথ সেটা খারাপ হয়। হাড় ভঙ্গুর হয়ে যায়। ৪ নম্বর, লং টার্ম ইউজ করলে কিডনি ডিসফাংশন হতে পারে, যেটা এটা নিয়ে প্রচুর ডিবেট আছে। হুম, কিন্তু আমি ধরে নিই যে হতে পারে। হুম। ৫ নম্বর, কার্ডিয়াক ফাংশন অল্টার হতে পারে। আচ্ছা। ম্যাগনেসিয়াম চেঞ্জ হয়ে। গ্যাসের ওষুধ খেয়ে। হ্যাঁ? আচ্ছা। এবং লং টার্ম গ্যাসের ওষুধ ইউজ যদি আমরা করি, অ্যাক্লোরহাইড্রিয়া বলে একটা হুম, স্টেট তৈরি হয় হুম, হুম। স্টমাকে। তার জন্য স্টমাকে ইনার লাইনিং চেঞ্জ হতে পারে, যেটা কখনো প্রিক্যান্সারাস লিশন হতে পারে। এটা নিয়ে কদিন আগেও আমরা কথা বলেছিলাম একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এর সঙ্গে। তিনিই বলছিলেন যে, এই যে অতিরিক্ত যে গ্যাসের ওষুধগুলো বাঙালিরা খাচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু নিজেদের বিপদ ডেকে আনছে। একদম। এবং প্রয়োজন নেই গ্যাসের ওষুধ খাচ্ছেন। মানে হুম, দরকার নেই। নির্দিষ্ট যে সময় ডাক্তারবাবু বলেছেন ৫-৭ দিন, কারো গ্যাস্ট্রাইটিস হয়েছে সেই ক্ষেত্রে একটু বেশি, বা কারো একটা এইচ পাইলোরি ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে একটা পিপিআই দিতে হয়। তার সঙ্গে আরো অ্যান্টিবায়োটিক ইত্যাদি খেতে হয় যাতে ইনফেকশনটা মরে, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু রুটিনলি কোনো একটা ওষুধ খেতে হয় বলে, কোনো একটা দীর্ঘমেয়াদী আপনি হুম, ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, তার জন্য একটা গ্যাসের ওষুধ খেলে গ্যাস হবে না। আমাকে অনেক পেশেন্টরা এসে বলেন হুম, কিন্তু যে, "ডাক্তারবাবু এই এতগুলো ওষুধ খাচ্ছি পেটে গ্যাস হবে না, একটা গ্যাসের ওষুধ দেবেন না?" আমি কখনো দিই, কারণ আমি হুম, সত্যিই হুম, তাদের ক্ষেত্রে কারো লাগবে, অ্যাসিড রিফ্লাক্স হয় ইত্যাদি। হুম, কিন্তু দীর্ঘ সময় আমি খেতে বলি না। আমি বলি প্রয়োজন না হলে খাবেন না। ঠিক। ১ নম্বর। হুম, আর ২ নম্বর হচ্ছে একটা একটা বাড়তি খরচা কিন্তু। মানে আমরা ওষুধ হুম, খরচা বাঁচাতে অনেক এরকম ওষুধও কিনে খেতে বাধ্য হই। আমরা জানি সেই ওষুধগুলোর পিউরিটি অতটা ভালো না। না। কিন্তু আমরা গ্যাসের ওষুধ রোজ একটা করে খাচ্ছি। সেই হুম, গ্যাসের ওষুধের দাম কিন্তু ৳২ থেকে ৳৪০ অবধি। ৳৪০ অবধি। এবং একদম তাই। আমাদের মনে ধারণা তৈরি হুম, হয়েছে, হুম, জনসাধারণের মনে হুম, যত যত বেশি বেশি দামের দাম গ্যাসের ওষুধ তত বেশি ভালো কাজ হুম, করবে। হুম, ফলে দামিটাই কিনছি। ফলে দেখা যায় একেকজন গ্যাসের ওষুধ মাসে প্রায় ৫০০ থেকে ৭০০ প্লাস, হ্যাঁ, কেউ ৳১,০০০ অব্দি হয়তো গ্যাসের ওষুধ একদমই তাই, খাচ্ছেন। একদমই তাই। ফলে এটা হিউজ এক্সপেন্ডিচার। হুম। এটা দরকার নেই, প্রয়োজন নেই। এর পরের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে স্টেরয়েড। বহু মহিলা আছেন বিভিন্ন রকম যে স্টেরয়েড জাতীয় যে ক্রিমগুলো আছেন সেগুলো মাখেন দোকান থেকে কিনে। আবার অনেকে ব্যথা কমানোর জন্য বহু ওষুধ আছে যে ওষুধগুলো কিনে খান যেটার মধ্যে স্টেরয়েড থাকে। তো এটা কতটা ক্ষতি করতে পারে? স্টেরয়েড খুব ক্ষতিকারক জিনিস যদি সেটাকে দরকার ছাড়া আপনি ব্যবহার না করেন। কিছু ক্ষেত্রে স্টেরয়েডের প্রয়োজন হয়। যেমন মনে করুন কারো একটা অ্যাসমার এক্সারবেশন হয়েছে। হুম, সাঁই করছে, হাঁপানি। হুম, হুম, স্টেরয়েডের প্রয়োজন হতে পারে। কারো মনে করুন একটা আর্থ্রাইটিস ফ্লেয়ার আপ করেছে, বাত। হুম, সেক্ষেত্রে স্টেরয়েডের প্রয়োজন হতে পারে। কারো একটা চোখে ইউভিআইটিস হয়েছে, স্টেরয়েড খাওয়ার প্রয়োজন হতে পারে। কারো একটা বা ব্রেনের এমন একটা রোগ হয়েছে যেখানে ব্রেন টিস্যুগুলো, নার্ভগুলো নষ্ট হচ্ছে। স্টেরয়েড দরকার হতে পারে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়েছে। সেটা পেটের অসুখ হতে পারে, জয়েন্টের অসুখ হতে পারে বা অন্যান্য অসুখ হতে পারে। সেক্ষেত্রে স্টেরয়েডের প্রয়োজন হয়। কখনো স্কিনের কোনো একটা ইনফ্ল্যামেশন, এক্সিমা হয়েছে, শর্ট টার্ম স্টেরয়েড দেওয়া হতে পারে। কিন্তু ফর্সা হওয়ার জন্য স্টেরয়েড ক্রিম কিনে মেখে যথেচ্ছ ফর্সা হওয়ার বিক্রি চেষ্টা হচ্ছে, করছি, যথেচ্ছ চামড়া বিক্রি পাতলা হচ্ছে। হয়ে যাবে, হুম, বিভিন্ন রকম সাইড ইফেক্ট হবে এবং কিছু প্রয়োজন নেই। জাস্ট ব্যথা হয়েছে, ব্যথা কমানোর জন্য আগে হয়তো কোনো কারণে ডাক্তারবাবু দিয়েছিলেন, আমি দিনের পর দিন স্টেরয়েড খেয়েছি, তার বহু সাইড ইফেক্ট আছে। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ হতে পারে, ২ নম্বর ডায়াবেটিস হতে পারে, ৩ নম্বর হাড় নরম হয়ে যেতে পারে, ৪ নম্বর শরীরে ওজন বেড়ে যেতে পারে, ৫ নম্বর হার্ট খারাপ হতে পারে, ৬ নম্বর কিডনি ডিসফাংশন হতে পারে।
তো এতগুলো তার সাইড এফেক্ট আছে। আর এই খরচের কথাটা যেটা আমি বলছিলাম সবার হুম, ক্ষেত্রেই ওটা হুম, অ্যাপ্লিকেবল। স্টেরয়েড প্রয়োজনে দিতে হবে। কিন্তু সেটাকে প্রয়োজন ছাড়া আমি নিজের ইচ্ছামতো কারো পরামর্শ না নিয়ে তার সাইড এফেক্ট কি আছে, ইফেক্ট কি আছে না জেনে সেটা কতদিন খাওয়া যাবে, খাওয়া যাবে না ইত্যাদি না জেনে বুঝে যদি আমি সেটাকে কন্টিনিউ করি সেটা তো তার পার্শ্ব ঠিকই। প্রতিক্রিয়া হবে। আমরা নিজেরাই অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খুব উদ্বেগজনকভাবে ডাক্তারবাবুদের জিজ্ঞেস করি যে উদ্বিগ্ন হয়ে যাই যে ডাক্তার এই ওষুধের সাইড এফেক্ট নেই তো? কিন্তু স্টেরয়েডের মতো একটা ওষুধ যেটার সাইড এফেক্ট আছে সবাই জানেন, সবাই জানে। সেটাকে যদি কিনে ওভার দ্য কাউন্টার দিনের পর দিন কারো পরামর্শ ছাড়া খাওয়া যায় বা খাওয়া হয়, সেটা কি হবে তারা নিজেরাই জানেন আরকি। হয়তো সেই মুহূর্তে তারা বুঝতে পারবেন না। কিন্তু ভবিষ্যতে তো এর হ্যাঁ, আ মানে ডেফিনিটলি প্রভাব সাইড খুব এফেক্ট তো খারাপ। হবেই। হ্যাঁ, নিশ্চয়ই। একটা ওষুধ আছে বা ক্রিম বলতে পারেন বেটনোভেট সি। এটা বহু মহিলারা ইভেন পুরুষরাও মুখে মাখেন। তো এইটাও তো শুনেছি আমরা যে স্টেরয়েড জাতীয় ক্রিম। তো এ এটাও কি তাহলে ক্ষতিকর, সমান ক্ষতিকর? আমি কোনো ব্র্যান্ড নেম নিয়ে কিছু বলতে পারব না। হুম, কারণ আমাদের লিগ্যাল রেস্ট্রিকশনস হুম, আছে। কিন্তু আপনি যে ক্রিমটার কথা বললেন ওর মধ্যে স্টেরয়েড আছে। এবং ওই স্টেরয়েডটা দীর্ঘদিন ধরে ব্যবহার করলে আমাদের বডিতে যে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস গুলো হুম, থাকে, অ্যাড্রিনাল অ্যাক্সিস, হুম, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস বলে সেটাকে, এইচপিএ হুম, অ্যাক্সিস। হুম, সেটা একটা নিউরো হরমোনাল মেকানিজম দিয়ে হুম। কানেক্টেড হয়। সেটা ডিসরাপ্টেড হয়ে যায়। কারণ স্টেরয়েড মুখে মাখলেও স্কিন দিয়ে কিছুটা অ্যাবজর্পশন হয়ই। প্লাস আচ্ছা। চামড়া তো পাতলা করে দেয়। আর দীর্ঘদিন ধরে এই মলম ব্যবহার করছেন ফলে লোকাল ইমিউনিটিও কমে যাচ্ছে। কোনো একটা ইনফেকশন হলে খুব সিভিয়ার ইনফেকশন হবে। এবং দেখা যায় যারা দীর্ঘকালীন ধরে স্টেরয়েড ইউজ করেন তাদের অপরচুনিস্টিক ইনফেকশন গুলো খুব বেশি। যেমন হার্পিস এগুলো খুব বেশি হয় স এই স্কিনে। ওষুধটা দোকানে খুব বিক্রি হ্যাঁ, হয় দোকানে ওভার দ্য খুব বিক্রি কাউন্টার। হয় এবং হুম, লোকে আসলে কি হয়, কোনো জায়গায় মনে করে কেটে গিয়ে শুকোচ্ছে না। হুম, কোনো হুম, একটা ইনফেকশনের হুম। জন্য স্টেরয়েড মেখে দিলে সেই লোকাল মানে ইনফ্লামেশনটা কমে গেল। ঘাটা দেখতে কিছুটা বেটার হলো। আসলে কিন্তু ইনফেকশনটা ভেতরে রয়ে গেছে। আচ্ছা। ফলে লোকে সাময়িক উপকার, আরাম পান বলে স্টেরয়েডটা ব্যবহার করেন। আচ্ছা, আরো একটা খুব কমন প্র্যাকটিস আমাদের ভারতীয়দের মধ্যে সেটা হচ্ছে পেইন কিলার খাওয়া। ওভার দ্য কাউন্টার আ বহু ওষুধ পাওয়া যায় এরকম। তো এই পেইন কিলারের কি সাইড ইফেক্ট আছে? পেইন কিলার মানে আপনি NSAID হুম, গ্রুপের হুম, কথা হুম, বলছেন হুম, তো? হুম, যেমন হুম, অ্যাসিক্লোফেনাক, হুম, 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 ডাইক্লোফেনাক এই ওষুধগুলো। হুম, আসলে এইগুলো আ বহু সাইড এফেক্ট আছে। তার হুম। মধ্যে যেগুলো প্রধান সাইড এফেক্ট সেগুলো বলছি। ১ম হচ্ছে দীর্ঘদিন ধরে পেইনকিলার ব্যবহার করলে যাদের অল্প ব্যথাতে পেইনকিলার খেতে অভ্যস্ত তাদের সত্যিকারের যখন ব্যথা হবে তখন তখন আর পেইনকিলার ওই ভালো কাজ পেইন করবে না। কিলার কারণ কাজ তাদের করে পেইন থ্রেশহোল্ডটা কমে যায়। মানে আচ্ছা, অল্পতেই তারা আচ্ছা। অনেক বেশি ব্যথা অনুভব করেন। ২ নম্বর এটা হচ্ছে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলে একটা কিডনির অসুখ করে। আচ্ছা। মানে কিডনির সেলসগুলোর ড্যামেজ হয়। তার ফিল্টার করার ক্যাপাসিটি কমে যায়। ফলে ক্রিয়াটিনিন হুম, অন্যান্য বর্জ্য পদার্থগুলো রক্তে বাড়তে আরম্ভ করে। পেইন কিলার আমাদের শরীরে ওজন বাড়িয়ে দেয়। ফ্লুইড আর সল্ট রিটেনশন করে। NSAID গ্রুপের ওষুধগুলো। আচ্ছা, পেইন কিলারের জন্য ওজনও হ্যাঁ, বাড়তে তার জন্য পারে। পা ফোলা হতে পারে, শ্বাসকষ্ট হুম, হতে পারে, হার্টের উপর চাপ বাড়ে। যাদের অ্যাস্থমা হুম, আছে হুম, বা COPD আছে তাদের হুম। ব্রঙ্কোস্প্যাজমস প্রেসিপিটেট করতে পারে। কার্ডিওভাস্কুলার ডিসরাপশন হয়। মানে যাদের হার্টের অসুবিধা আছে, হার্ট ফেলিউর ইত্যাদি সেগুলো কিন্তু বেড়ে যায়। ফলে আর যেটা সবচেয়ে বড় কথা ওই পেইন কিলার খেলে যে অ্যানালজেসিক ইনডিউসড গ্যাস্ট্রিক ইরোশন বা গ্যাস্ট্রিক আলসার হয় না? পেটে আলসার হয় দীর্ঘদিন পেইন কিলার খেলে। সেটা হতে পারে। সেখান থেকে GI ব্লিড করতে পারে। ব্লিডিং অবধি হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। তো পেইন কিলার তো মারাত্মক সেটা আমরা আগাগোড়াই জানি। তবুও জিজ্ঞাসা করলাম কারণ অনেকে হয়তো নিয়মিত ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খান সামান্য ব্যথা হলেই। তবে আমার আরো একটা জিনিস মনে হয় যে পেইন কিলার অ্যাকচুয়ালি ব্যথাটা কমায়। কিন্তু ব্যথার যে কারণের জন্য হচ্ছে সেই কারণ তো নিরাময় করে না। মানে ধরুন কথার কথা হচ্ছে কারো অ পেটে কোথাও আলসার রয়েছে, ব্যথা হচ্ছে সে নিয়মিত ওষুধ খেয়ে কমাচ্ছে। তাহলে কি হচ্ছে ঘটনাটা? তো ব্যথাটা তো তার কম থাকছে কিন্তু রোগটা তো ভিতরে বাড়ছে। হ্যাঁ, তাই না? এক্সাক্টলি। মানে এটা মনে হয় সবথেকে বেশি বড় ক্ষতি করছে। বড় ক্ষতি করা। হুম, আর কিছু অসুখ আছে বডি এমনি সারিয়ে দেয়। হুম, মানে কোথাও পড়ে গিয়ে একটু হুম, ব্যথা হুম, লেগেছে। হুম, কিছু হয়নি, হুম, লিগামেন্ট হুম, ছেড়েনি, হুম। হাড় ভাঙেনি। সেক্ষেত্রে পেইনকিলার শরীরের তো খেলেন বডি সারিয়ে নেবে। নিজের কিছুদিনের সাময়িক আরাম হ্যাঁ, পাওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ। এবার মনে করুন কারো সাবঅ্যারাকিউনেট হেমারেজ হয়েছে মাথায়, সেখান থেকে হেডেক হচ্ছে। হুম, সেখানে পেইনকিলার খেলে কি ওই রোগটা সারবে? তার সেটাই তো তো। সেটার ব্যবস্থা করতে হবে। ঠিকই। তাহলে একটা জিনিস হচ্ছে পেইন কিলার কিডনি নষ্ট করে দিচ্ছে।
তাহলে পেইন কিলার আপনি বললেন যে আপনার কিডনি নষ্ট করছে, আপনার হার্ট নষ্ট করছে এবং আপনার বোন হেলথও খারাপ করে দিচ্ছে। শুধু তাই নয়, যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে অনেক সময় সেই ব্যথাটাই অধরা থেকে যায়। মানে ব্যথার যে কারণটাই তো অধরা থেকে যায় এবং যখন ধরা পড়ে সেটা ব্যাপক রূপে বা অনেক বড় রূপে ধরা পড়ে। আচ্ছা, এরপরে আরো একটা ওষুধ, সেটা হচ্ছে স্লিপিং পিলস। যদিও স্লিপিং পিলস আমার মনে হয় না দোকানে উইথআউট প্রেসক্রিপশন দেয়। তাও চেনা জানার সূত্রে বহু দোকানদার কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, পাড়ার কাকিমা এসছে, উনি তো এই ওষুধটা খান, ওনাকে দিয়ে দিলেন। বা আমার প্রচুর পরিচিত আছে দোকানদারের সঙ্গে। আমি বললাম যে, "দাদা আমাকে দাও ১ পাতা, আমার একটু লাগবে। আমার ঘুম আসছে না।" তো এটাও দেখা যায়। কিন্তু যতদূর জানি আমার মনে হয় না যে ঘুমের ওষুধ উইথআউট প্রেসক্রিপশন দেয়। তবু কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে। তাই আমি জিজ্ঞাসা করছি যে ঘুমের ওষুধ যদি আমি উইথআউট প্রেসক্রিপশন নিয়মিত খাই বা ডাক্তার না দেখিয়ে খাই, তাহলে আমার কি সমস্যা হতে পারে? কিছু, কিছু ক্ষেত্রে ঘুমের স্বাস্থ্য বা স্লিপ হাইজিন চেঞ্জ করলেই ঘুম ভালো হয়। সেটা আমরা ট্রাই না করেই ২-১ দিন ঘুম হলো না, হুম, সেটা আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছু, কিছু ক্ষেত্রে হ্যাবিট ফর্মিং হয়ে যায়। লং টার্মে কিছু, কিছু ঘুমের ওষুধের কিছু বডিতে ইমপ্যাক্ট আছে। একটা তো হ্যাবিট হুম, ফর্মিং, হুম, হুম। একটা হচ্ছে মেমোরি প্রবলেম হতে পারে। আর কিছু অ্যাডিকশন হতে পারে। যে আপনার একটা ঘুমের ওষুধে তখন হচ্ছে না, তখন ২ টো ওষুধ লাগবে। কিন্তু ওষুধ ছাড়া আপনার কিছুতেই ঘুম আসবে না। বা ওষুধ ছাড়া আপনি ভালো থাকতে পারছেন না। সারাদিন খিটখিটে হয়ে আছেন। আবার ওষুধটা দিয়ে দেওয়া হলো, ঘুম ভালো হোক না হোক মুড ভালো হয়ে গেছে। হুম, ফলে ঠিক। এই সাইড এফেক্ট গুলো আছে। আর কিছু, কিছু অসুখে ঘুমের ওষুধ দেওয়াটা বিপজ্জনক হতে পারে। যেমন লিভারের প্রবলেম থাকে, ঘুমের ওষুধ যদি খুব বেশি ডোজে পড়ে যায়, তাহলে এনকেফেলোপ্যাথি প্রেসিপিটেট করতে পারে। আবার সিওপিডি যাদের আছে, কার্বন ডাই অক্সাইড রিটেইন করে বডিতে, তাদের ঘুমের ওষুধ খুব বেশি ডোজে পড়ে গেলে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজে পড়লে বা অন্য ধরনের ওষুধ যদি পড়ে, হুম, তাহলে তার কার্বন ডাই অক্সাইড রিটেইন করতে পারে। তাতে ঝিমিয়ে পড়তে পারেন, একটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে। সুতরাং এটার একটা তো প্রবলেম আছেই। আর আ কিছু, কিছু ক্ষেত্রে ঘুম হয় না, হতে পারে তার প্রপার মেন্টাল কোনো ইলনেস আছে, সাইকিয়াট্রিক প্রবলেম আছে। সেইটার চিকিৎসা করলেই ঘুম হবে। মানে ঘুমের ওষুধ খাওয়ার সত্যি কোনো দরকার নেই হয়তো সেই ক্ষেত্রে। সেক্ষেত্রে মানুষ ঘুমের ওষুধ খাচ্ছে। মানে আমরা কিন্তু যেকোনো ধরনের মানসিক সমস্যাকে বুঝি যে হুম, ঘুমের সমস্যা হুম, এবং সেটা ঘুমের ওষুধ দিয়ে ম্যানেজ করার হুম, চেষ্টা করি। হয়তো অন্য ট্রিটমেন্টে মানুষটা অনেক ভালো থাকবেন, অনেক বেটার থাকবেন, অনেক সোশ্যাল থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, ফোকাসড থাকবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেলথি লাইফ লিড করবেন। সেইটা আমরা বাইপাস করে গিয়ে হুম, শর্টকাট খুঁজি শর্টকাট খুঁজি। যে ঘুমটা ভালো হলেই বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে। এবং একটা ব্যাপারটা সময় এটা অ্যাডিকশন ও পরিণত হতে পারে। হ্যাঁ, অ্যাডিকশন হয়ে যায় এবং অনেকে ঘুমের হুম, ওষুধ ছাড়া ঘুমোতে পারেন না কিন্তু। হুম। মানে ঘুমোতেই হয় তাকে। ঠিক আছে। আরেকটা লাস্ট যেটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন। আ স্কিন ভালো নেই, একটু ভিটামিন ই কিনে খেলাম। আ চুল পড়ে যাচ্ছে, ভিটামিন সি কিনে খেলাম। আমার রক্ত কম, আমি হয়তো আরেকটা ভিটামিন এবং তার সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট কিনে খেলাম। তো এই ধরনের যে ভিটামিন নিজে, নিজে যে খাওয়া, কিনে খাওয়াটা এটা কতটা যুক্তিযুক্ত? ১ম কথা হচ্ছে শরীর দুর্বল মানেই সেটা ভিটামিনে ঠিক হবে এই ধারণাটা এটা একটা কমপ্লিটলি বড় রং। জিনিস যে এটা আমার মিথ। শরীর দুর্বল, আমার একটা ভিটামিন টনিক খেতে হবে। খেতে হবে। হুম, এটা কমপ্লিটলি একটা মিথ। হুম। ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় না। এটা কিন্তু হচ্ছে আমরা তো এটাই জানি যে বিগ মিথ। হ্যাঁ, শরীর দুর্বল হয় হুম, অন্যান্য অনেক কারণে। ঘুম কম হলে হতে হুম, পারে। হুম, আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে হতে পারে। আপনার থাইরয়েড থেকে হতে পারে। আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। আপনার মেন্টাল হেলথ খারাপ থাকলে হতে পারে। আপনার বডিতে ইনফেকশন থাকলে হতে পারে। আপনার ঠিকঠাক বিশ্রাম হলে না হতে পারে। আপনি স্ট্রেসড হলে হতে পারে। ঠিক। আপনার কোনো ওষুধে ড্রাউজিনেস হতে পারে। বিভিন্ন কারণে শরীর দুর্বল হতে পারে। কিন্তু ভিটামিনের অভাবে শরীর দুর্বল হতে পারে না। সুতরাং ভিটামিন কিছু, কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। মনে করুন কারো একটা শরীরে ভিটামিন ডি, B12 এর অভাব হলো, সেটা হুম, টেস্ট করে দেখা গেল বা কারো ভিটামিনের অভাব হয়েছে সেটা দেখা যাচ্ছে। কারো অ্যাঙ্গুলার কোনো একটা হুম, ঠোঁটের হুম, কোণে কোনো ঘা হয়েছে বা জিভে কোনো ঘা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে ভিটামিনের অভাবে হয়েছে। হুম, বা কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক খাবার-দাবার ভালো করে খেতে পারছে না, হুম, malnourished, হুম, তার হুম, ভিটামিনের প্রয়োজন হতে পারে। কোনো অসুখ থেকে সে সেরে উঠছে, ভালো করে খাবার খেতে পারছে না, তার অসুখটা সারতে একটু ভিটামিনের কয়েকদিন একটু সাপোর্ট লাগতে পারে।
কিন্তু এই নরমাল আমি শরীর সুস্থ থাকবো, আমার শরীরে কোনো রোগ হবে না, আমার ইমিউনিটি বাড়াবো, এই হুম, ভেবে বা এই উদ্দেশ্যে যদি ভিটামিন কিনে খাই, সেই উদ্দেশ্য সফল হবে না। দেখা গেছে আমাদের দেশে দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা তো সারাদিন একদম শুয়ে সত্যি বসে কথা। কাটাচ্ছে, বিছানায় মোবাইল ঘাঁটছি, মোবাইল ঘাঁটছে, বিছানায় শুয়ে অ্যাপে থাকছে। খাবার অর্ডার হ্যাঁ, দিচ্ছি। অ্যাপে খাবার অর্ডার হুম, কাজ নেই, হুম, কাজ করছে না, অ্যাক্টিভিটি নেই, হুম, তার শরীর দুর্বল হবেই। সে ওটা কাটানোর জন্য ভিটামিন খাচ্ছে, অথচ ওজন বেড়ে যাচ্ছে। আরেকটা আমাদের দেশে দুর্বলতার কারণ হচ্ছে ওবেসিটি। যাদের শরীরের ওজন বেশি, তাদের লেথার্জি বডি বেশি, মানে তাদের কাজ করতে ইচ্ছা কম, তাদের শরীর দুর্বল বেশি, তাদের ওজন কমলে তারা অনেক ভালো ফিল ভালো করবেন, ফিল করবে। শারীরিকভাবে অনেক স্বচ্ছন্দ থাকবেন, অ্যাক্টিভিটি বেড়ে যাবে, দুর্বলতা কমে যাবে, কিন্তু সেদিকে নজর দেবেন না। শর্টকাট খুঁজতে গিয়ে ভিটামিনের বড়ি কিনে আমি খাবো, কিন্তু আমি এক্সারসাইজ করব না। আর ঈশ্বর আমাদের সব খাবারের মধ্যে অনেক অনেক ভিটামিন দিয়ে ভিটামিন পাঠিয়েছেন। দিয়েছেন। যেমন আমাদের খুব নরমাল যে এই যে ডিম, ডিমের মধ্যে ভিটামিন B12 আছে। আমরা জানি, সেটা অনেকেই আমরা জানি যে ডিমের মধ্যে ভিটামিন B2 আছে, হুম, যে ভিটামিনের মধ্যে B7 আছে, B5 আছে, ডিম থেকে আমরা পেয়ে যাচ্ছি। একদম। দুধের মধ্যে দুধের মধ্যে ভিটামিন B12 আছে, যে দুধ থেকে আমরা পেয়ে যাচ্ছি ভিটামিন B12। আর দুধের মধ্যে ভিটামিন B3 আছে, সেটা কিছুটা আমরা পেয়ে যাই। এই যে ছোলা, ডালস, লেগিউমস, এগুলো ভিটামিন 1 আছে, ভিটামিন B3 আছে, ভিটামিন B6 আছে, এত কিছু আছে, ডায়েটারি ফাইবার আছে, ফোলেট আছে। তো আমরা তো নর্মাল যদি খাবার দাবারগুলো ভালো করে খাই, সেগুলোই তো আমাদের শরীরের মধ্যে ঢুকে যাবে। ঠিক। তাহলে তো আমাদের প্রয়োজন নেই আলাদা করে ভিটামিন হুম, দরকার, আমার দরকার পড়েও না। আমরা ভিটামিনটা ইচ্ছা করে কিনে খাই। আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি একটা ভিটামিন লিখে দিন। ডাক্তার না লিখে দিলে একটা মুখ ভার হয়ে যাবে আপনার। যে ডাক্তারকে পয়সা দিয়ে ফিস দিয়ে দেখালাম, একটা ভিটামিন লিখে দিতে বললাম, লিখে দিল না। ঠিক। এত ইগো ডাক্তার হুম, তার। হুম, ডাক্তারবাবু জানেন এই ভিটামিনের প্রয়োজন নেই, সেই জন্যই লিখছেন না। তিনি বুঝলে আপনাকে ইজিলি লিখে দিতেন। ঠিকই। ফলে এই জিনিসগুলো আমরা চাইলে এভয়েড করতে হুম, পারি। আর আমি সবসময় বলি বিল বার্ডেন, খরচটা যতটা কন্ট্রোল করা যায়। ঠিক। আর এই ধরনের ওষুধগুলো খেয়ে শুধু আপনি আর কিডনির উপরে আর প্রেশার বাড়াবেন না। যেকোনো ওষুধের মধ্যে হুম, কিছু সল্ট থাকে, হুম, হুম। কিছু বাইন্ডিং এজেন্ট থাকে, হ্যাঁ, কিছু সেগুলো কালারিং এজেন্ট থাকে, ঠিক। কিছু ইনসিপিয়েন্টস হুম, থাকে, সেগুলো তো আমাদের শরীরের জন্য হার্মফুলও হতে পারে, আননেসেসারি। আমি এরকম অনেক পেশেন্টকে দেখেছি ৫ বছর ধরে ভিটামিন ট্যাবলেট খাচ্ছে একটা বড়ি। চিন্তা করো। কিছুদিন আগে একজন তার এসেছিলেন। ভিটামিনের অভাব ৫ বছরেও কমেনি। না, আর আমি তাকে বললাম যে আপনার এই ভিটামিনের অভাব আর কমবে না, আপনি বন্ধ করে দিন। হুম, এই তার কোনো প্রবলেম নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুম, কেন আপনি খান? হুম, বললো আমি ভালো থাকবো বলে, সবাই খায় আমিও খাই তাই। মানে তিনি যে বন্ধু বান্ধবদের সঙ্গে মেশেন হুম, টেশেন, পার্কে গিয়ে গল্প টল্প, হুম, হুম, বয়স্ক হুম, মানুষ, হুম। তো খান দুই একজন, তাদের কাছ থেকে শুনে তিনি গত ৫ বছর ধরে খেয়ে যাচ্ছেন। আমি তাকে বন্ধ করতে বললাম, এরকম অনেকেই করেন কিন্তু। চিন্তা কর। আমাদের এই অনুষ্ঠানটা করার এটাই উদ্দেশ্য যে স্যার আ আ ভারত, বাংলাদেশ এবং বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রান্তিক অঞ্চলের মানুষরা দেখেন এবং এনারা সময়ে অসময়ে এই ধরনের বড়িগুলো কিনে খান। এতে তার কতটা উপকার হচ্ছে আমরা জানি না। কিন্তু এই যথেচ্ছ ব্যবহারে তার কিন্তু যেটা আপনি বললেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে পড়ছে। দিনের পর দিন গ্যাসের ওষুধ খেলে যে আমাদের যে পাকস্থলীর লাইনিং এর কথাই বললেন আপনি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ভিটামিনের দরকার নেই, ভালো মতন খেলেই ইয়া সেই ভিটামিনগুলো আমরা খাবারের মধ্য দিয়েই পেতে পারি। কিন্তু তারপরেও এই যে ওষুধগুলো খাচ্ছেন তাতে কিন্তু তার ক্ষতিই হচ্ছে। তো যদি আপনাদের কখনো কোনো রকম সমস্যা থাকে, আপনারা একজন ডাক্তারের কাছে যান। তিনি যে ওষুধটা আপনাকে লিখে দিচ্ছেন সেটাই খান এবং যতটা লিখে দিচ্ছেন ততটাই খান। বেশিও নয়, কমও নয়। আমরা এরকম হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের মনে যদি কোনো হেলথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা বিষয় থাকে তাহলে আপনারা লিখে জানান। আমরা সেই বিষয়ের উপরে নিশ্চয়ই একদিন কথা বলব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।